স্যার, যে সিগনিফিক্যান্ট পয়েন্টগুলো নিয়ে আসলে কথা বলার কথা সেটা হচ্ছে প্রথমত লিটন কুমার দাস বিশ্বকাপে যাচ্ছেন, যেহেতু অল্টারনেটিভ অপশনও নাই, বাট হি ইজ আউট অফ হিজ শেপ। কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সৌম্য সরকার একটা ইনজুরি কাটিয়ে আসছেন, কতটুকু ফিট সেটা হয়তো বা ম্যাচ খেলতে গেলে বোঝা যাবে, আর এমনও হতে পারে পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠতেও পারে ইন বিটুইন। সো আলটিমেটলি আরেকটা অপশন কি বাজিয়ে দেখা যেত না ব্যাকআপ ওপেনারের? সেটা পারভেজ হোসেন এবং স্কোয়াডে ছিলেন, ডিড নট হি ডিজার্ভ এনি চান্স? একটু ঝামেলায় আছে আসলে এই সিলেকশন কমিটি, কারণ দুটো জিনিস একসাথে করার চেষ্টা হচ্ছে। একটা হচ্ছে যে দল সিলেক্ট করা, দল মোটামুটি সিলেক্ট করা আছে, শুধু বিশেষ করে বোধহয় টপ অর্ডারের ওপেনারদের বোধহয় ওখানে সিলেকশনটা এখনও ফাইনাল হয়নি। বাট অ্যাট দ্য সেম টাইম দলে কিন্তু প্রিপারেশনের ব্যাপার আছে। সো যারা মূলত বিশ্বকাপে দলে থাকবে এবং প্রথম 11 জনের মধ্যে থাকার সম্ভাবনা আছে যাদের, তাদেরকে বেশি ম্যাচ দেওয়ার একটা চেষ্টা এখানে আছে এবং সেটা থাকবেই। এই কারণেই হয়তো ধরে নেওয়া যায় যে লিটন কুমার দাস দলের সাথে থাকবে। এটা একটু আগে আলোচনা হচ্ছিল যে আমাদের অনেক অপশন নেই, কিন্তু যদি ইমনের কথাই বলি, ইমন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কী করবো আমরা জানি না। কিন্তু যদি আমরা তামিমের কথা বলি, রিসেন্টলি একটু ভালো খেলছে, কিন্তু তামিম কিন্তু বেশ কিছুদিন ধরে খেলছে, ওর উপর যে পুরোপুরি নির্ভর করা যায় তাও বলা যায় না। তারপরে হয়তো তামিমকে আমরা খেলতে দেখব। তারপরে যদি আমরা লিটনকেও যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু অভিজ্ঞতার এক কিছুই থাকছে না। কিন্তু এটা পাশাপাশি এই কথাটা চলে আসে কিন্তু, যে ওর যে ফর্ম, এইটা যদি চলতে থাকে সেটা দেশকে কতটুকু সাহায্য করবে। সো একটা ডিলেমার মধ্যে আছে কিন্তু যারা দল সিলেক্ট করছে তারা, এবং আর একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে ফাইনালি কী হয় সেটা দেখার জন্য। বাট খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন এখন। স্যার, এটা তো একদম প্রমাণিত, সেটা হচ্ছে লিটন দাস হ্যাজ লস্ট হিজ শেপ। এখন তার যে প্রবলেমটা হচ্ছে, ইজ দিস ওয়্যার স্পোর্টস সাইকোলজি কামস ইন? ইয়েস, টু সার্টেন এক্সটেন্ট। যেটা দেখা যাচ্ছে যে ওর ডিসিশন মেকিং প্রসেসটা, আমি নিশ্চিত যে কালকের ম্যাচটা খেলার পরে ও যখন দেখেছে ও কী করেছে, হি রিগ্রেটেড। কারণ পরপর 3টা বল স্কুপ করতে গিয়ে এভাবে আউট হওয়াটা ও নিজেও নিশ্চয়ই মেনে নিতে পারবে না। সো ডিসিশন মেকিংয়ের মধ্যে একটা সমস্যা নিশ্চয়ই আছে, এবং ওর আত্মবিশ্বাসটা বোধহয় যে জায়গাটা থাকার কথা সেই জায়গাটায় নেই। সো ডেফিনেটলি ওর সাথে নট নেসেসারি সাইকোলজিস্ট হতে হবে, সবাই তো সাইকোলজি, একজন কোচ একজন সাইকোলজিস্ট। সো কোচরা জানে যে এই অবস্থায় কী অবস্থায় একজন ব্যাটসম্যান এই ধরনের মানসিকতার মধ্যে পড়ে, এই জন্য ঝুঁকিতে পড়ে, এবং তার সাথে কী ধরনের আলাপ আলোচনা হওয়া উচিত সেটা তারা বুঝবে। তবে এখানে লিটনের দায়টা সবচেয়ে বেশি দেখি আমি। ওর বোঝা উচিত যে একটা প্রসেসের কথা আমরা সবসময় বলি, প্রসেসটা মেনটেন করা উচিত। আমি ওপেন করতে যাচ্ছি, আমার রেসপন্সিবিলিটি কী, আমার দায়িত্ব কী, কীভাবে এটা আমি করতে হয়, কীভাবে আমি এটা করি, সেই জিনিসটা মেনটেন করাটা। একটা দুটো বল ডট গেলে বা হঠাৎ যে কোনো কারণেই হোক চাপ নিয়ে ফেললে, হঠাৎ নিজে সেই প্ল্যানটা, যে প্ল্যান নিয়ে আমি এসেছিলাম সেখান থেকে হঠাৎ করে সরে যাওয়া, তারপর আমি নিজেই জানি না আমি কী করছি, অনেকটা ব্যাপারটা সেরকমই হচ্ছে কিন্তু। সো ওর নিজেরও একটু দায়িত্ব নিতে হবে। ও সুযোগ পাচ্ছে, এটা খুব ভালো জিনিস, কিন্তু সুযোগ পাচ্ছে, এই সুযোগটা ও হয়তো একবার দুবার ব্যাটে বলে হলেই খুব কুইকলি আবার সে আগের জায়গায় ফিরে যেতে পারবে, কিন্তু ওকে একটু কষ্ট করতে হবে, নিজেকে ধরে রাখতে হবে ব্যাট নিয়ে যখন ক্রিজে যাবে। আপনি লিটনকে ছোটবেলা থেকেই স্যার চেনেন, ইজ হি ওভার থিঙ্কিং অ্যাবাউট হিজ টেকনিক্স? না, ছোটোবেলা থেকে জানি ঠিক তা না, দূর থেকেই দেখেছি। ছোটোবেলা থেকে আমরা সবাই ওকে চিনি, বিকজ বহু বছর ধরে ক্রিকেট খেলছে, সেইভাবেই দূর থেকেও আমিও দেখেছি, মাঝে মধ্যে হয়তো কথা হয়েছে এটুকু। বাট অফকোর্স হ্যাঁ, ওভার থিঙ্কিং করার টেন্ডেন্সি ডেফিনেটলি আছে। নেগেটিভ অনেকেই আছে, নেগেটিভ থটসগুলোকে নিয়ে বেশি চিন্তাভাবনা করে ইনস্টেড অফ পজিটিভ থটস। ঠিক এক্সাম্পল দিতে চাই আমি শান্তর মধ্যে সেই পজিটিভিটি আছে বলেই কিন্তু অনেক দূরে হারিয়ে যাওয়া শান্ত কিন্তু আবার ফিরে আসতে পেরেছি কিন্তু। সো এই পজিটিভ মেন্টালিটিটা খুব জরুরি, এবং আশেপাশের মানুষদের মধ্যে সেই পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করার একটা চেষ্টা থাকা উচিত। তবে যে খেলোয়াড়, তার দায়িত্বটা সবচেয়ে বেশি, তার মধ্যে সেই জিনিসটা থাকতে হবে যে আই এম নট গোইং টু গিভ আপ, এই জিনিসটা থাকাটা খুব জরুরি।